কথায় আছে না, ফেলে কেন দিবি যে ওকে দিয়ে দে। রুমকে তারা তাদের বেডরুম বানিয়ে এবং সে ধরনের কি সে সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে কি ধরনের অরাজকতা করতো, আমি নতুন করে হাউসে আর সেই শব্দগুলো এখানে আনছি না, কারণ আমরা বিরোধী দল, বিরোধিতার জন্য বিরোধিতা করব ওটা নয়, রাজ্যের ভালোর জন্য অবশ্যই বিরোধিতা করব। এবার বক্তব্য রাখবেন মাননীয় সদস্য শ্রী নৌশাদ সিদ্দিকী। সময় 25 মিনিট। কথায় আছে না, ফেলে কেন দিবি যে ওকে দিয়ে দে। যেটা সাবজেক্ট বলার জন্য আমরা টাইম চেয়েছিলাম, আমি বিশেষ করে আমাদের দমকলের বিধায়ক স্বাস্থ্যের ওপরে বলতে চেয়েছিলাম, সময় তো সেখানে দেওয়া হয়নি। আজকে ওই ফেলে কেন দেবে দিয়ে দাও, তারা তো মার্কেটেই নাই। আজকে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী 21শে জুলাই নিয়ে যত রকম ভণ্ডামি ছিল ফাঁস করে দিয়েছে, তারপরে কি করে 21শে জুলাই এরা পালন করছে অন্তত সেটা ভাবার বিষয়। ধন্যবাদ স্যার আমাকে উচ্চশিক্ষা বিভাগের ব্যয় বরাদ্দ প্রস্তাবের উপরে বলতে দেওয়ার জন্য। ডিমান্ড নম্বর 70 মাননীয় মন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় স্যারের নিয়ে আসা এই বাজেটের উপরে আমি কিছু আলোচনা করব। স্যার, এই অর্থবর্ষে 7,168 কোটি 61,18,000 টাকা বরাদ্দ করা হয়েছে, যেটা গত অর্থবর্ষের তুলনায় অবশ্যই বেশি। 2025-26 অর্থবর্ষে 6,593.58 কোটি টাকা বরাদ্দের কথা হয়েছিল। স্যার, প্রশ্ন থেকে যায়, বরাদ্দের অঙ্ক দিয়ে কিন্তু গুণগত মানের পরিবর্তন কোনোদিন হয় না। তাই প্রথমে অনুরোধ করব, যে টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে রাখা হয়েছে ওর যেন সম্পূর্ণটাই খরচ করা হয়। অন্যথায় আমরা দেখেছি, বিশেষ করে পশ্চিমবাংলা দুটো পিছিয়ে পড়া জাতি, এক আদিবাসী আর এক সংখ্যালঘু মুসলিম জাতি, এদের নামে বরাদ্দের পরিমাণ ডে বাই ডে বৃদ্ধি হতো, কিন্তু খরচের সময় এন্ড অফ দ্য ইয়ার আমরা দেখতাম প্রায় 30%, 40% খরচ হতো না। আমি এক্ষেত্রে উচ্চশিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে শিক্ষা ব্যবস্থাকে বিগত 15 বছরের সরকার তিলে তিলে ধ্বংস করেছে, সেই ধ্বংসপ্রাপ্ত জায়গা থেকে টেনে তুলে নিয়ে আসার জন্য অবশ্যই সময় লাগবে, কিন্তু তার নির্দিষ্ট পরিকল্পনা হওয়া তো অবশ্যই জরুরি। সাথে সাথে যে টাকা বরাদ্দ করা হচ্ছে সেটা যেন সঠিকভাবে সঠিক জায়গায় খরচ করা হয়। স্যার, আমাকে যে বিষয় আজকে বলতে দেওয়া হয়েছে শিক্ষা বিষয়ক, বিশেষ করে উচ্চশিক্ষা, বিগত 15 বছরের সরকার পশ্চিমবাংলায় যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল তার মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান এই শিক্ষা ব্যবস্থাটাকে তারা ধ্বংস করেছিল, এবং তার প্রমাণ আজকে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে আমরা দেখতে পাবো। গত কদিন আগে প্রথম সারির এক পত্রিকাতে পাবলিশ হয়েছিল কলকাতা ইউনিভার্সিটির পোস্ট গ্রাজুয়েট সাবজেক্টে অ্যাডমিশন টেস্টের যে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল, যে এই টাইমের মধ্যে অ্যাডমিশন টেস্ট যারা দিতে চাই তারা ফর্ম ফিল আপ করবে, কিন্তু ওই নির্দিষ্ট টাইমের মধ্যে যে সংখ্যক সিট সংখ্যা ছিল তার প্রায় 30 থেকে 40% পূরণ হয়নি। ফলে বাধ্য হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আবার একটা ডেট এক্সটেন্ড করছে। কিন্তু একটা সময় ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য তাড়াহুড়ো হতো, কে অ্যাডমিশন পাবে কি পাবে না, আমি ওখানে সায়েন্স নিয়ে পাবো, আর্টস বা কমার্স, যে কোনো সাবজেক্টই হোক না কেন, ওখানে আমি আমার মেরিট লিস্টের নাম আসবে কি আসবে না, এটা নিয়ে কম্পিটিশন হতো। আর এখন ডেটকে এক্সটেন্ড করতে হচ্ছে, যে নতুন করে আমরা আবার ডেট দিচ্ছি, তোমরা কেউ যদি অ্যাডমিশন নিতে চাও আসো আমার কাছে অ্যাডমিশন নাও। মানে এই যে দুরবস্থা তৈরি করেছে 15 বছর ধরে, এর খেসারত আজকে আমাদের বাংলার যুব সমাজকেও দিতে হচ্ছে। কলেজ, বিগত দিনে কলেজের মতো প্রতিষ্ঠান, ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানে কোনো ধরনেরই নির্বাচন ছিল না। আমরা যারা এখানে আসছে, আমাদের আগে আমাদের বক্তা বলছিলেন, আমাদের গোপাল চট্টোপাধ্যায় বাবু বলছিলেন একটা তার অভিজ্ঞতার কথা। সেই সময়ও ভোটাভুটি হতো, কম্পিটিশন হতো ছাত্র সংসদ নির্বাচনের জন্য,
কিন্তু এখন সেই ছাত্র সংসদ নির্বাচন তুলে দিয়ে বিগত 15 বছর ধরে একচেটিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বকলমে পার্টি অফিস বানিয়ে রেখেছিল। সরকার পরিবর্তনের পরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখলাম, যেটা কলকাতার নামি দামি কলেজেও গিয়ে দেখলাম, সেখানে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে রুমকে তারা তাদের বেডরুম বানিয়ে এবং সে সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে কি ধরনের অরাজকতা করতো, আমি নতুন করে হাউসে আর সেই শব্দগুলো এখানে আনছি না। স্যার, বিগত 15 বছর আমরা দেখেছি পরিচালন কমিটির ক্ষেত্রে, আমি আমার ভাঙড় বিধানসভার কথা বলি, আমি বিধায়ক হিসাবেও সেই পরিচালন কমিটিতে আমি স্থান পাইনি বলে এটা আমার দুঃখের বিষয় নয়, কিন্তু এমন এমন জায়গায় দেখা গিয়েছে যার সাথে দূর দূরান্ত থেকে কোনোভাবেই শিক্ষার কোনো সম্পর্ক নাই, সেই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে কলেজের মাথায়, ইউনিভার্সিটির মাথায় বসিয়ে দিচ্ছে। স্যার, আপনার শুনলে অবাক হবে, আপনার মাধ্যমে আমি হাউজের জানাতে চাই, সে এখন অবশ্য জেলের মধ্যে আছে। আলিয়া বিশ্ববিদ্যালয়, সংখ্যালঘুদের স্বপ্নের প্রতিষ্ঠান, সেই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কমিটির মধ্যে একজন নটোরিয়াস ক্রিমিনালকে বিগত সরকার বসিয়ে দিয়েছে। তাই আমি আশা করব পরিচালন কমিটির ক্ষেত্রে নিয়ম নির্দেশিকা নির্দিষ্ট করা হোক যে কারা ইউনিভার্সিটি, কারা কলেজে পরিচালন কমিটির অন্তর্ভুক্ত হতে পারবে, তাদেরও শিক্ষাগত যোগ্যতা কি থাকা প্রয়োজন, সেটাও খুব সঠিকভাবে যাতে মূল্যায়ন হয়, সঠিকভাবে যাতে দেখভাল হয়, তারও ব্যবস্থা করা দরকার। স্যার, আমরা বিগত 15 বছরের কথা একটু এই জন্যই চর্চা করছি, কারণ আমিও শিক্ষিত, আমিও ডিগ্রি অর্জন করেছি। আমার সাথে যারা ডিগ্রি অর্জন করেছে তারাও প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ রাখে, তাদের ক্ষোভের কথাটা আজকে আমি এখানে তুলে ধরছি। স্যার, শিক্ষিত বেকার যুবকদের চাকরির কোনো দিশা ছিল না, আর যদি অল্প কিছু চাকরি হয়েছিল তারা এত দুর্নীতি করতে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে। স্যার, এখন কলেজে গেস্ট লেকচারারদেরকে দিয়ে কলেজের কাজ মিটিয়ে নেওয়া হচ্ছে, বা অন্যান্য ক্ষেত্রে যে কর্মচারী আছে গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ এ, যেখানেই বলুন না কেন, কন্ট্রাকচুয়ালের মাধ্যমে চালাচ্ছে। ফলে সে সমস্ত জায়গাতে সেইগুলোকে ফুল টাইম যাতে করা যায়, এবং গেস্ট লেকচারার যারা আছেন সমকাজে সমবেতনের কথা স্যার বললেন, আগে এক বক্তা বললেন, আমিও সহমত যে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সমকাজে সমবেতনের ব্যবস্থা তাদের করা দরকার। স্যার, সাথে সাথে স্যাক্ট নিয়ে যে সমস্যা, তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন তারা যখন গবেষণা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেক্ষেত্রে তারা ফুল টাইমারদের মতো সমান সুবিধা পাচ্ছে না, ফলে কোনো না কোনো অংশে তারা পিছিয়ে পড়ছে। শুধু তাই নয় স্যার, তা বিগত সরকারের আমলে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা তারা পেলেও, কিন্তু একজন সরকারি কর্মচারী হিসাবে যে হেলথ স্কিমের মধ্যে আসা দরকার, সেক্টর তারা পায় না। আমি অনুরোধ করব, সেক্টরের মধ্যে যারা আছেন তাদের যে সমস্যাগুলো আছে, উচ্চশিক্ষায় গতি আনার জন্য তাদের যে ভূমিকা আছে, আরও তাদের উন্নততর তাদের কাছ থেকে পরিষেবা পাওয়ার আশায় তাদের যে সমস্যাগুলো আছে সমাধান করার। স্যার, আসলে এখানে একটা বাজেটে একটা বড় অঙ্ক দেখাচ্ছে, অ্যাকচুয়াল উচ্চশিক্ষায় কিন্তু ব্যয় নয়। আমরা যতটা ইনভেস্ট করব উচ্চশিক্ষায় আমাদের স্টেটের জন্য, আমাদের রাজ্যের ফিউচারের জন্য অতটাই উত্তম। স্যার, বর্তমানে অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশনের তথ্য অনুযায়ী এবং স্টেটের বিভিন্ন দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 2200টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আমাদের রাজ্যে আছে। কিন্তু বিগত 15 বছরে দেখছিলাম যে প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজ বা বেসরকারিকরণের দিকে একটা ব্যাপক ঝোঁক নিয়েছিল। আমি অনুরোধ করব, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সোশ্যাল অডিট করা হোক, স্পেশাল অডিট করা হোক, কোন তথ্যের ভিত্তিতে, কোন কাগজের ভিত্তিতে এদেরকে এই আপনার এই সার্টিফিকেট প্রদান বা এই সুযোগগুলো দেওয়া হলো। কারণ স্যার, আমরা দেখেছি যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো করতে গেলে যে ফিক্সড ডিপোজিট হিসাবে, এন্ডোমেন্ট ফান্ড হিসাবে 10 কোটি টাকা সেখানে রাখার কথা ছিল, এবং সিকিউরিটি ডিপোজিট হিসাবে 1 কোটি টাকা ফিক্সড করে তার পেপার রাজ্য সরকারের হাতে দেওয়ার কথা ছিল। এমন সব তথ্য আছে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এই যে 10 কোটি টাকার এন্ডোমেন্ট ফান্ড, সেটাও ভেঙে বা সেটাও তুলে নিয়ে অন্য খাতে খরচ করছে, যেটা সম্পূর্ণরূপে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে রমস কন্ডিশন আছে তার বহির্ভূত কাজ করছে।
স্যার বিভিন্ন জায়গাতে দেখলাম প্রাইভেট বিএড কলেজ, ডিএলএড কলেজ, ল কলেজ থেকে শুরু করে যেভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে প্রাইভেট কলেজগুলো, ফলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনো না কোনো জায়গায় যেমন মার খাচ্ছে, উল্টে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চাকচিক্য আড়ালে যেভাবে হেভি অংশের একটা ফিজ নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে গ্রামীণ যারা আছে ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা এই ফিজ ব্যয় করার পক্ষে তারা অকৃতকার্য হচ্ছে, ফলে তারা হায়ার এডুকেশন থেকে কোনো না কোনো জায়গায় পিছিয়ে পড়ছে। এমনি স্যার যে তথ্য যদি আমরা দেখি ভারতবর্ষের জাতীয় গড় শিক্ষার হারে 80.9%, সেখানে যদি আমরা একটু এগিয়ে আছি পশ্চিমবঙ্গে 82.6%। কিন্তু স্যার একটা জিনিস যদি আমি লক্ষ্য করি, খুবই পরিতাপের বিষয়, 18 থেকে 23 বছর বয়সের উচ্চশিক্ষা গ্রহণের জাতীয় গড় 29.5%, সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 18 থেকে 23 বছরের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে মাত্র 26.3% জাতীয় গড় থেকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি। স্যার এর থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, তার জন্য দরকার সুনির্দিষ্ট রূপরেখা, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং পরিকল্পনার বাস্তবায়নের জন্য যে সমস্ত দরকার, যেমন ইকুইপমেন্ট থেকে শুরু করে, হিউম্যান রিসোর্স থেকে শুরু করে, এবং সাথে সাথে আমরা যারা জনপ্রতিনিধি আছি তাদেরও অ্যাক্টিভিটিটা অনেকটা এর উপর নির্ভর করছে। স্যার এই বাজেট বইতে বেশ কয়েকটা পয়েন্ট আমি লক্ষ্য করছিলাম, যেমন এখানে সামাজিক শিক্ষার বিষয়ে যেখানে বলা হচ্ছে এই বিগত অর্থবর্ষে 10,90,96,96,000 টাকা বরাদ্দ করা হয়েছিল, যেটা স্বেচ্ছাসেবী সংগঠনগুলির মাধ্যমে খরচ করা হবে বা সরকার পোষিত সংস্থার মাধ্যমে। কিন্তু স্যার আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ করব, বিশেষ করে এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলির মাধ্যমে যে টাকা খরচ করা হয়েছে এটার অডিট করানো হোক। কারণ এ ধরনের অনেক তথ্য দেখা গিয়েছে, পাইয়ে দেওয়ার নাম করে শুধু দলের লোকটাকে পাইয়ে দিয়ে প্রকৃত অর্থে যে কাজ খরচ করা দরকার তার পরিবর্তে হরিলুট চলেছে, এটা তদন্ত করা হোক। স্যার স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের কথা আমরা পূর্বেকার বক্তারা চর্চা করেছে, আমিও গ্রাম থেকে এসেছি, গ্রামীণ সমস্যা এটা একদম, যে কোন রকম জামানত ছাড়াই সর্বোচ্চ 10 লক্ষ টাকা একজন ছাত্র শিক্ষা ঋণ হিসাবে পেতে পারে। কিন্তু এখানে 1,08,554 জন শিক্ষার্থীকে এই লোন দেওয়া আছে বলে উল্লেখ থাকলেও আমি আশা করব জবাবে আসলে মাননীয় মন্ত্রী মহাশয় উত্তর দেবেন অ্যাপ্লিকেশনের সংখ্যাটা কত। এই অ্যাপ্লিকেশনের সংখ্যা দেখলে বোঝা যাবে কিভাবে এই ধরনের বৈষম্যের শিকার হচ্ছে। এই ধরনের অনেক ঘটনা আছে স্যার, যে অ্যাপ্লিকেশন করেছে, ব্যাংকগুলো একাধিকবার বিভিন্ন ধরনের ভেরিফিকেশনের নাম করে ডিলে করছে, তাদের কার্ড কাটছে। আমার তো মনে হয় এই সমস্যা সুরাহার জন্য উচ্চশিক্ষা দপ্তরের একটা নির্দিষ্ট গাইডলাইন করে দেওয়া দরকার, অথবা যারা যেই ব্যাংকগুলো সরাসরি ঋণ দিতে প্রস্তুত, ওই ঘুরানো টাইম কিল করা বাদ দিয়ে তাদের কয়েকটি ব্যাংকে দরকার লাগলে সে পলিসি তৈরি করে নির্দিষ্ট করে দেওয়া দরকার, অন্তত যারা অ্যাপ্লাই করছে ঋণ নেওয়ার জন্য শিক্ষা ঋণ তারা সহজেই যাতে পেতে পারে। স্যার আমি বারবার বলে এসেছি, বিগত সরকারের আমলে এখানে দেখছি এটা অবশ্যই পজিটিভ, যে আইআইটি আইআইএম এর মতো প্রতিষ্ঠান কলকাতা শহর থেকে দূরে করছে। অবশ্যই সবটাই যেন আমরা দেখছি কলকাতা কেন্দ্রিক হয়ে উঠছে। সে শিক্ষা পরিষেবা নিতে, স্বাস্থ্য পরিষেবা নিতে হলেও আমাদের গ্রামগঞ্জ থেকে কলকাতামুখী হতে হচ্ছে। যখন না অল্টারনেটিভ আমরা ব্যবস্থা করতে পারবো, অল্টারনেটিভ শহর না তৈরি করতে পারবো, অল্টারনেটিভ শিক্ষা প্রতিষ্ঠান না তৈরি করতে পারবো, তাহলে গ্রামীণ এরিয়ার যে সমস্যাগুলো সহজেই সমাধান হবে না। আজকে ভাবতে অবাক লাগবে, ঝাড়গ্রাম থেকে একজন মানুষ যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে আসে মাস্টার্স করার জন্য, তাহলে তার জন্য তার থেকে দুর্ভাগ্য আমাদের, আমরা যারা আইন তৈরি করার জায়গায় এসে বসে আছি। স্যার এটাকে সাধুবাদ জানাই। শুধু এটা নয় স্যার, আরো যে শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো দরকার, কলকাতা লাগু নয়, প্রত্যন্ত এলাকাতে বেশি বেশি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলে যে তথ্য দেখা যাচ্ছে
শহর থেকে গ্রামীণ এরিয়ার মহিলারা শিক্ষায় পিছিয়ে আছে, তাহলে এই বৈষম্য দূরীকরণ হবে। ঝাড়গ্রামে স্যার আদিবাসী বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা আছে, অবশ্যই এটাকে সাধুবাদ জানাবো। এখানে বিরোধিতা করার কোনো জায়গা নাই, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে স্যার, আদিবাসীদের জন্য কত পার্সেন্ট সংরক্ষণ হবে এর পলিসির কথা কিন্তু এই বাজেটে স্পষ্ট নয়। আমি আশা করব আদিবাসী সম্প্রদায়ের একটা হেভি অংশের মানুষের যাতে এই ইউনিভার্সিটিতে সংরক্ষণ থাকে সেটাও ঘোষণা করা হোক। শুধু তাই নয়, এটা কোন মাধ্যমে পড়ানো হবে? আদিবাসী সমাজের দীর্ঘদিনের দাবি সাঁওতাল মাধ্যম শিক্ষা বোর্ড, কিন্তু তারা এখনো পর্যন্ত পায়নি। আমি আশা করব সরকার আগামী দিনে সেটা নিয়ে ভাববেন এবং সাঁওতাল মাধ্যম শিক্ষা বোর্ডের ব্যবস্থা করবেন। কিন্তু এই ইউনিভার্সিটি কোন মাধ্যমে পড়ানো হবে, কোন সাবজেক্ট কি ডিপার্টমেন্ট থাকবে, সে নিয়েও কিন্তু ধোঁয়াশা থেকে গিয়েছে। স্যার আমাদের ওয়েস্ট বেঙ্গলে নতুন একটা ইনিশিয়েটিভ নিয়েছে সরকার, অবশ্যই এটা খুব ভালো জিনিস যে স্পোর্টস ইউনিভার্সিটি। বিগত সরকারের আমলে একটা প্রাইভেট ইউনিভার্সিটি, স্পোর্টস ইউনিভার্সিটির বিল পাস হয়েছিল, অল্প একটা কাজে শুরু হয়েছে। অবশ্যই স্যার এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু শুধু একটা স্পোর্টস ইউনিভার্সিটি করে দিলে খেলার মান উন্নততর হয়ে যাবে, এটা আমি একবারের জন্য বিশ্বাস করি না। তার আগে স্যার ইন্টার কলেজ যে টুর্নামেন্ট হতো, ইন্টার ইউনিভার্সিটি যে টুর্নামেন্ট হতো, স্পোর্টস ফ্যাকাল্টি বা স্পোর্টস ডিপার্টমেন্টের যে দুরবস্থা আছে সেইগুলো কিন্তু আমাদেরকে দূরীকরণ করতে হবে। ইউনিভার্সিটিতে গেলে দেখা যাবে যে স্পোর্টস অফিসার সেখানে খুঁজে পাওয়া যায় না, সে পদ শূন্য হয়ে পড়ে আছে। এগুলোও কিন্তু দ্রুততার সাথে নিয়োগ করতে হবে। স্যার জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের কথা, জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেক বিরোধ আছে, অনেক মতামত আছে, অনেক ডায়লগ বিনিময় আছে, কিন্তু এখানে যেহেতু এনইপি 2020 বাস্তবায়নের কথা বলা হয়েছে, স্যার বাস্তবায়ন করতে গেলে যেগুলো দরকার, সর্বপ্রথম প্রয়োজন শিক্ষক, পরিকাঠামো, রিসার্চ গ্রান্ট, একাডেমিক সংস্কারের জন্য যে নির্দিষ্ট অর্থের প্রয়োজন, এই বাজেটে কিন্তু স্যার সেভাবে উল্লেখ নাই। স্যার উচ্চশিক্ষায় নারীদের ক্ষমতায়নের জন্য যে প্রজেক্টটা নিয়ে এসেছে অবশ্যই স্যার পজিটিভ, কিন্তু এখানে আমি একটা কথা বলতে চাই, শুধুমাত্র নারীদের এই উচ্চশিক্ষায় নারীদের পার্টিসিপেন্টের কথা বললে হবে না, ডেটা কিন্তু স্যার আলাদা বলছে। নারীদের থেকে স্যার উচ্চশিক্ষায় ড্রপ আউটে পুরুষরা এগিয়ে, মেল। যেখানে উচ্চশিক্ষায় অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশনের তথ্য অনুযায়ী উচ্চশিক্ষায় ড্রপ আউট মেল 18 to 23%, আর ফিমেল 13 to 17%। তাই আমাদের মতো ছেলে যারা আছে তাদের জন্য তো কিছু প্রজেক্ট নিয়ে আসতে হবে। তারপরেও বলছি স্যার, এখানে যে 50,000 টাকা করে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হলে 50,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। আমি আবার রিপিট করছি, এই হাউসে বলেছি, এককালীন এই দেওয়ার আমি বিরোধিতা করব। আমি মন্ত্রী মহাশয়কে বলবো এটা বিবেচনা করা দরকার, কারণ আমরা বিরোধী দল, বিরোধিতার জন্য বিরোধিতা করব ওটা নয়, রাজ্যের ভালোর জন্য অবশ্যই বিরোধিতা করব। তো এককালীন অ্যাডমিশন নিলেই পেয়ে যাবে যদি এই ধরনের হয়, তাহলে যে কেউ অ্যাডমিশন নিল, 50,000 টাকা তার ব্যাংকে ক্রেডিট করিয়ে নিল, তারপরে যদি উচ্চশিক্ষা থেকে সে দূরে সরে যায়, তাহলে এই যে লক্ষ্য নিয়ে এই ফান্ড বরাদ্দ করা হচ্ছে, প্রায় ফান্ডের পরিমাণ 1000 কোটি টাকা, তাহলে কিন্তু লক্ষ্য পূরণ হবে না। তাই সেমিস্টার ওয়াইজ 3টে পার্টে বা 4টে পার্টে কোর্স কমপ্লিট করার সাথে সাথে 50,000 টাকা ব্রেক আপ করে তাদের দেওয়া হয়, এইটাও ভাবনা চিন্তার মধ্যে আমি মন্ত্রী মহাশয়কে একবার কথা বলবো। স্যার বলছিলাম যেটা, যে ছাত্র পুরুষরা বিশেষ করে মেল স্টুডেন্ট যে কতটা ড্রপ আউট হচ্ছে, 2023-24 অর্থবর্ষের অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশনে সেন্ট্রাল পোর্টালের তথ্য অনুযায়ী, সেন্ট্রাল পোর্টালে ওয়েস্ট বেঙ্গলে 3 লক্ষ মহিলা এনরোল করেছিল, সেখানে পুরুষের সংখ্যা মাত্র 2.3 লাখ, প্রায় 70,000 পুরুষ ওখানে কম আছে। স্যার বক্তব্য আমি স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ প্রদানের কথা বলা আছে, স্যার আমি সাধুবাদ জানাবো। স্যার আমি এতটুকু বলবো, এটাকে উৎসাহ প্রদান বললেও চলে, কিন্তু যারা আর্থিকভাবে স্বাবলম্বী, যাদের পরিবার আছে, তারা যারা ভালো রেজাল্ট করছে,
অন্তত তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য নতুন কোনো কিছু প্রকল্প নিয়ে আসো। পরিশেষে স্যার এইটুকুই বলবো, আমি ভাঙড় বিধানসভা থেকে এসেছি। 1998 সালে একটি ভাঙড়ে কলেজ তৈরি হয়েছিল, সেখানে অনেক কোর্স এখনো মডার্ন কোর্স এখনো সেখানে চালু করা হয়নি। আমি আশা করব সেখানে চালু করা হোক। আর রাজ্যের মহিলাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য 6টি কলেজের কথা বলা হয়েছে। আমি অনুরোধ করবো এটাই যে ভাঙড়ে একটা মহিলা ডিগ্রি কলেজ স্থাপন করা হোক, যাতে করে শিক্ষার গুণগত মান বাড়বে। শেষ স্যার, যাদবপুর ইউনিভার্সিটিকে ইনস্টিটিউট অফ এমিনেন্সের আন্ডারে আনা হয়েছে। বিগত সরকারের আমলে শুধু কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব দেখিয়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেভাবে কুলসিত করে রেখেছিল, এটা ইনস্টিটিউট অফ এমিনেন্সের আন্ডারে নিয়ে এসে এবং কেন্দ্রীয় বরাদ্দ যেভাবে নেওয়া হচ্ছে এবং আমাদের রাজ্য থেকে যেভাবে 250 কোটি টাকা আরো বরাদ্দ করা আছে, এটাকে সাধুবাদ জানিয়ে আমি আশা করব পশ্চিমবাংলার মৃতপ্রায় উচ্চশিক্ষা ব্যবস্থাকে মন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে উচ্চতর স্তরে নিয়ে যাবে। পশ্চিমবাংলার যে হিত গৌরব আবার ফিরে আসবে, পশ্চিমবাংলা দেশকে আবার পথ দেখাবে। ধন্যবাদ স্যার।